বাংলাদেশে রূপগঞ্জের একটি কারখানায় অগ্নিকাণ্ডে শিশুসহ বহু শ্রমিকের মৃত্যুতে ইউনিসেফের উদ্বেগ। সংস্থাটি বলছে ৩০ লাখেরও বেশি শিশু ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করছে। রিস্কি জবগুলো সেগুলো কিন্তু ইনফর্মাল সেক্টরেই হচ্ছে এবং শিশুরা সেখানে আছে, তাদের আসলে সুরক্ষার ব্যবস্থা ওখানে পর্যাপ্ত নেই বা কোনো কোনো ক্ষেত্রে একেবারেই নেই। তো এটা অবশ্যই একটা উদ্বেগের বিষয়। ৩ মাস বন্ধ থাকার পর আগামীকাল মঙ্গলবার থেকে বাংলাদেশে আবারও করোনা ভাইরাসের টিকা দেওয়া শুরু হচ্ছে। বাংলাদেশে কোরবানির ঈদের আগে লকডাউন শিথিল করা হচ্ছে। ঢাকায় বসছে পশুর হাট। এসব নিয়েই শুরু হচ্ছে বিবিসি বাংলার প্রবাহ। অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। মিজানুর রহমান খান। এই অধিবেশন আপনারা রেডিওতে FM প্রচার তরঙ্গ ছাড়াও ইন্টারনেটে শুনতে পাচ্ছেন বিবিসি বাংলার ওয়েবসাইট থেকে। বাংলাদেশে রূপগঞ্জের একটি কারখানায় অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক প্রাণহানির ঘটনায় শ্রমিকের নিরাপত্তার প্রশ্ন যেমন উঠেছে, একই সাথে আইন অমান্য করে শিশুশ্রম ব্যবহারের বিষয়টিও আবার আলোচনায় এসেছে। কারখানাটিতে নিহতদের মধ্যে কমপক্ষে ১৬ জন শিশু রয়েছে বলে অভিযোগ উঠেছে। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ বলছে, বাংলাদেশে এখনও ৪০ লাখেরও বেশি শিশু বিভিন্ন খাতে কাজ করছে। এর মধ্যে ৩০ লাখের বেশি শিশু উচ্চ ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করছে। তবে সরকারি কর্মকর্তারা বলছেন, করোনা ভাইরাস মহামারীর কারণে কিছু খাতে শিশুশ্রম বাড়তে পারে। ঢাকা থেকে কাদের কল্লোল। মৌলভীবাজার জেলার প্রত্যন্ত গ্রামের সোমারানী বর্মন এখন অন্তত শিশুকন্যার মৃতদেহ চাইছেন। তার ১৪ বছর বয়সী মেয়ে স্কুলে ৫ম শ্রেণীতে পড়ত। তাদের এক আত্মীয়ের সহযোগিতায় তার মেয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাশেম ফুডস কারখানায় কাজে যোগ দিয়েছিল। কারখানাটিতে আগুন লাগার ১২ দিন আগে সোমারানী বর্মন আগুন লাগার খবর পাওয়ার সাথে সাথে মেয়ের খোঁজে প্রত্যন্ত গ্রাম থেকে ছুটে আসেন কারখানার সামনে। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এসে মেয়ের মৃতদেহ পেতে ডিএনএ পরীক্ষার নমুনা দিয়েছেন। সোমারানী বর্মন বলেছেন, করোনা ভাইরাস মহামারীতে পরিবারের কর্তার রোজগার কমে যাওয়ায় শিশুকন্যাকে কারখানায় কাজে পাঠিয়েছিলেন। করোনায় স্কুল বন্ধ, তো মা জায়গা ঢাকা। করোনার কারণে দিছিলাম, মা বাবার কারণে। মেয়ের লাশটা পাইতাম তো দেখে নিয়ে মেয়ের লাশটা পেতাম। এর বিচার চাই, আমার এই মেয়ের বিচার চাই। রূপগঞ্জের কারখানাটিতে অগ্নিকাণ্ডের আগেই গত ৩০শে জুন কারখানা পরিদর্শন বিভাগ ওই কারখানার বিরুদ্ধে শ্রম আদালতে মামলা করেছিল কম বেতনে শিশুদের কাজে নেয়ার অভিযোগে। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের নারায়ণগঞ্জের উপমহাপরিদর্শক সৌমেন বড়ুয়া বলেছেন, তারা মামলা করার আগে কারখানাটিকে নোটিশও দিয়েছিলেন। এরিয়া যে অফিসাররা আছেন তারা এটা পরিদর্শন করেছিল এবং শিশু শ্রমিককে দেখতে পায়, মানে বিলো 14 থেকে 18 ছিল এবং আমরা সেই অনুসারে তাদেরকে বলে আসছিলাম এবং শিশু শ্রমিক যাতে নিয়োগ দেওয়া না হয় সে তথ্য আমরা দিয়ে আসছিলাম এবং আমরা সেটা নোটিশও এনেছিলাম যে আপনার যেন শিশু শ্রমিক যেন নিয়োগ দেওয়া না হয়। তারা কোনো জবাব দেয়নি। পরবর্তীতে আমরা আইন মোতাবেক তাদের বিরুদ্ধে নিয়েছিলাম। মামলা অলরেডি আমরা পাঠিয়ে দিয়েছিলাম। কারখানাটির কর্তৃপক্ষ সরকারি অধিদপ্তরের ব্যবস্থাকে আমলে নেয়নি বলেই নারায়ণগঞ্জের কর্মকর্তারা বলছেন। আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফ বলেছে, বাংলাদেশে শিশু সুরক্ষা আইন থাকলেও ৩০ লাখের বেশি শিশু ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করছে। ঢাকায় ইউনিসেফের চাইল্ড প্রোটেকশন কর্মকর্তা ফাতেমা খায়রুন্নাহার বলেছেন, পরিস্থিতিটা উদ্বেগজনক বলেই তাঁরা মনে করেন। ইনফর্মাল সেক্টরে আসলে শিশু শ্রমের হার এখনো অনেক বেশি। ট্রান্সপোর্ট সেক্টর যদি আমি বলি, বা এই যে ফ্যাক্টরিতে শিশুরা কাজ করছিল, এরকম অনেক ফ্যাক্টরি আছে। আপনার সিলভার ফ্যাক্টরি আছে, তারপর লেদার ফ্যাক্টরি আছে। গার্মেন্টস এর নরমাল যেগুলো এক্সপোর্ট ওরিয়েন্টেড সেগুলো না, আমি লোকাল গার্মেন্টস এর কথা বলছি, সেখানেও কিন্তু শিশুরা আছে। রিস্কি জবগুলো সেগুলো কিন্তু ইনফর্মাল সেক্টরেই হচ্ছে এবং শিশুরা সেখানে আছে, তাদের আসলে সুরক্ষার ব্যবস্থা ওখানে পর্যাপ্ত নেই বা কোনো কোনো ক্ষেত্রে একেবারেই নেই। গ্লোবাল যে রিপোর্টটা বের হয়েছে ইউনিসেফ এবং আইএলও, সেখানে আপনারা দেখেছেন যে শিশু শ্রমের সংখ্যা অনেক বেড়েছে। তো এটা অবশ্যই একটা উদ্বেগের বিষয় এবং বিশেষ করে সুরক্ষার জায়গাটা শিশুরা কিন্তু সেখানে ঝুঁকিপূর্ণ শ্রমের সাথে যুক্ত ছিল, যেটা আমরা দেখতে পেলাম। একটি শ্রমিক সংগঠনের নেত্রী মোশরেফা মিশু মনে করেন, বিদেশি ক্রেতাদের চাপের কারণে রপ্তানিমুখী গার্মেন্টসগুলোতে শিশুশ্রম বন্ধ করা হয়েছে, কিন্তু অন্য খাতে সরকারের নজরদারি নেই বলেই তিনি উল্লেখ করেন। খুবই উদ্বেগজনক ব্যাপার এবং ইনফর্মাল সেক্টর হিসেবে যাদেরকে বলা হয়, যেমন বিড়ি ফ্যাক্টরিতে আমি দেখেছি যে সেখানে শিশু শ্রম আছে। শিশু শ্রমিকদের নিলে বেতন কম নিতে হবে,
সেই জন্য তারা এটা করছেন। এখন এটাকে বন্ধ করতে হলে সরকারকে তৎপর হতে হবে এবং সেই ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া, এই ধরনের কোনো কিছু কিন্তু কারখানা চেষ্টা করেন না। তবে কর্মকর্তারা বলেছেন, দেশের ৩৮টি খাতকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে সেগুলোতে শিশুশ্রম বন্ধের চেষ্টা করা হচ্ছে। শ্রম মন্ত্রণালয়ের সচিব একে আব্দুস সালাম বলেছেন, গার্মেন্টসের পাশাপাশি চামড়া শিল্প, পুরনো জাহাজ ভাঙার কাজসহ ৮টি খাতে শিশুশ্রম পুরোপুরি বন্ধ করা হয়েছে। ৪০ লাখ শিশু ঝুঁকিপূর্ণ কাজে আছে বা শিশু শ্রমে আছে, এটা না। আমাদের যে ডাটা আছে সেই ডাটা হচ্ছে যে ১৩ লক্ষ শিশু শ্রম বা ঝুঁকিপূর্ণ শিশু শ্রম এইরকম একটি আছে, এবং সেজন্য গভর্নমেন্টের আমাদের আইন আছে, আমাদের বিধি আছে, আমাদের পলিসি আছে গভর্নমেন্টের। সুতরাং এইগুলো উদ্যোগ কিন্তু আছে। তারপরেও এই করোনাকালীন সময়ে একটা আশঙ্কা করা হচ্ছে যে হয়তো বা বৃদ্ধি পেতে পারে, কিন্তু এত সংখ্যক বৃদ্ধি পাওয়ার কথা না। স্কুলগুলো এখন যেহেতু বন্ধ আছে, সেহেতু হয়তো এই সুযোগে হয়তো কিছু কিশোর আর কি, যাকে আমরা বলি শিশু কিশোর, যেটা 14 থেকে 18 বছর বয়স পর্যন্ত, সেই বয়স পর্যন্ত হয়তো তারা কাজে নিয়োজিত থাকতে পারে। আমরা চেষ্টা করছি যে এগুলোর ভিতরে ইন্টারভেন করার জন্য আর কি। কর্মকর্তারা শিশু শ্রমের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা বলছেন, কিন্তু মাঠ পর্যায়ে আসলে কতটা বাস্তবায়ন হচ্ছে বা নজরদারি কতটা রয়েছে সেই প্রশ্নই তুলছেন শ্রমিক নেতাদের অনেকে। কাদির কল্লোল। বাংলাদেশে আগামীকাল মঙ্গলবার থেকে নতুন করে করোনা ভাইরাসের গণটিকা কার্যক্রম শুরু হচ্ছে। এর ফলে শহর গ্রাম নির্বিশেষে ৩৫ বছরের বেশি বয়সী বাংলাদেশি যে কোনো নাগরিক টিকা নিতে পারবেন। এর আগে টিকার অভাবে এই কর্মসূচি বন্ধ হয়ে গিয়েছিল। বিস্তারিত জানাতে ঢাকা স্টুডিও থেকে যোগ দিচ্ছেন সায়েদা আক্তার। সায়েদা, কাদেরকে দেওয়া হবে এই টিকা? ৩৫ বছরের বেশি হলে যে কেউই এই টিকা নিতে পারবেন? আপনি যেমনটি বলছিলেন মিজান, যে ৩৫ বছর এবং এর বেশি বয়সী যে কোনো বাংলাদেশি নাগরিক তিনি টিকা দেওয়ার জন্য সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে টিকা দিতে পারবেন। এবং নিবন্ধন করার পর, যেটি এই বছরের শুরুতে যখন গণটিকা কার্যক্রম শুরু হয়েছিল সেই সময় যে নিয়মটি ছিল, একই নিয়ম এখানেও হবে, যে SMS আসবে একটি, মানে নিবন্ধনের পর SMS দেওয়া হবে এবং তারপর নির্দিষ্ট দিনে নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে টিকা নিতে হবে। এবং এই টিকা গ্রহণের পর 1 মাস, মানে অর্থাৎ 4 সপ্তাহ থেকে 8 সপ্তাহের মধ্যে দ্বিতীয় ডোজের টিকা নিতে পারবেন। তবে নতুন করে এই গণটিকা শুরু করার আগে স্বাস্থ্য অধিদপ্তর কয়েকটি বিষয় সতর্ক করে দিয়েছে। যেমন একটি বলা হয়েছে যে টিকার ক্ষেত্রে কেন্দ্র পরিবর্তন করা চলবে না, অর্থাৎ এক কেন্দ্রে আপনি নিবন্ধন করেছেন, আরেকটি কেন্দ্রে গিয়ে টিকা গ্রহণ করবেন, সেটি করা যাবে না। আর নির্দিষ্ট দিনের আগে পরে টিকা নেওয়ার চেষ্টা যদি কেউ করেন, তাহলে সেই টিকা দেওয়ার তথ্যটি এটি জাতীয় ডেটাবেজে আপলোড হবে না। এর ফলে টিকা কার্ড বা ভ্যাকসিন কার্ড পেতেও বা ভ্যাকসিন সার্টিফিকেট পেতেও অসুবিধা হবে। আর আরেকটি ব্যাপার উল্লেখ করা হয়েছে যে সুরক্ষা অ্যাপে রেজিস্ট্রেশন করেছেন কিন্তু টিকা নেননি, এইরকম মানুষদের ক্ষেত্রে একটি নির্দেশনা বলা হয়েছে যে কেন্দ্রে তারা নিবন্ধন করেছিলেন সেই কেন্দ্রে টিকা কার্ড নিয়ে গিয়ে এখন টিকা গ্রহণ করতে পারবেন। তো সায়েদা, কর্তৃপক্ষের হাতে এখন মডার্না, সিনোফার্ম, ফাইজার এবং অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা, এই 4 ধরনের টিকা আছে। তো এগুলি কিভাবে দেবে? মিজান, বাংলাদেশে এই বছরের শুরুতে 7ই ফেব্রুয়ারি অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড দিয়ে প্রথম গণটিকা কার্যক্রম শুরু হয়েছিল। মূলত ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে আনা ওই কোভিশিল্ডের মজুদ, সেটির উপর নির্ভর করে এই টিকা কার্যক্রমটি শুরু হয়েছিল। কিন্তু পরে যখন ভারত থেকে টিকা আসা অনিশ্চিত হয়ে যায়, তখন 26শে এপ্রিল থেকে বাংলাদেশে টিকা দেওয়ার প্রথম ডোজ দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু কোভিশিল্ডের টিকার মজুদ এখনও পর্যন্ত বাংলাদেশে প্রয়োগ করা হয়েছে 1,15,00,000 কিছু বেশি ডোজ। এবং এর ফলে এই যে 1,02,00,000 ডোজ টিকা বাংলাদেশে এসেছিল কোভিশিল্ডের, ফলে কিছু টিকা, মানে খুব সীমিত সংখ্যক কিছু টিকা সরকারের হাতে আছে এবং সেটি খুব অল্প করে প্রতিদিনই খুব সামান্য সংখ্যক মানুষকে দেওয়া হচ্ছে। এর বাইরে সরকারের হাতে রয়েছে ফাইজার, মডার্না এবং সিনোফার্মের টিকা। স্বাস্থ্য অধিদপ্তর ইতিমধ্যেই এই 3টি টিকা প্রদান করতে শুরু করেছে। আর আগামীকালকে থেকে যে গণটিকা কর্মসূচি শুরু হচ্ছে, তাতেও এই 3টি টিকাই দেওয়া হবে। বলা হচ্ছে যে বাংলাদেশের সবগুলো সিটি কর্পোরেশনে সেখানে দেওয়া হবে মডার্নার টিকা। এছাড়া ফাইজারের টিকা 1 লক্ষ টিকা পাওয়া গেছে, সেটি দেওয়া হচ্ছে ঢাকার 7টি বিশেষায়িত কেন্দ্রে। সেই কেন্দ্রগুলোতে এটি শেষ হলে সেখানেও মডার্নার টিকা দেওয়া হবে। সায়েদা, আপনাকে অনেক ধন্যবাদ। ঢাকা স্টুডিও থেকে বলছিলেন সায়েদা আক্তার। বাংলাদেশে কুরবানির ঈদের আগে 1 সপ্তাহের জন্য বিধিনিষেধ শিথিল করা হচ্ছে। সরকারি এক তথ্য বিবরণীতে আজ বলা হয়েছে, ঈদের পর আবার কঠোর বিধিনিষেধ জারি করা হবে। এর মধ্যেই রাজধানী ঢাকায় আগামী শনিবার থেকে বসছে কুরবানির পশুর হাট।
রাজধানী সহ সর্বত্র যখন সংক্রমণের হার ঊর্ধ্বমুখী, তখন এবার এই হাট বসানো নিয়ে অনিশ্চয়তা ছিল। কিন্তু ঢাকার দুটি সিটি কর্পোরেশনই বলছে যে স্বাস্থ্যবিধি মেনে সেখানে পশু বেচাকেনা চলবে। ঢাকা স্টুডিও থেকে যোগ দিচ্ছেন ফারহানা পারভিন। ফারহানা, এই বিধিনিষেধ শিথিল করার ব্যাপারে সরকার কি বলছে? মিজান, এই বিধিনিষেধ শিথিল করার ব্যাপারে সরকারের তথ্য অধিদপ্তর থেকে খুব সংক্ষিপ্ত একটা তথ্য বিবরণী পাঠানো হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে করোনা মহামারী বিস্তার রোধকল্পে বিভিন্ন বিষয়ে সরকার আরোপিত বিধিনিষেধ আগামী 15 জুলাই থেকে 22 জুলাই পর্যন্ত শিথিল করা হবে এবং এই বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করা হবে বলেও জানানো হচ্ছে। তবে আগামী 23 জুলাই থেকে আবারও কঠোর বিধিনিষেধ জারি করা হবে বলে এই তথ্য বিবরণীতে বলা হয়েছে। তো এর মধ্যেই ঢাকায় পশুর হাট বসছে, যেটা নিয়ে এক ধরনের অনিশ্চয়তা ছিল। তো এখন এই সিদ্ধান্ত হওয়ার পর কর্মকর্তারা কি বলছেন যে এটা কিভাবে পরিচালনা করা হবে? তারা অবশ্যই বলছেন যে এই পশুর হাট পরিচালনা করতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে যেসব স্বাস্থ্যবিধি অন্যান্য সাধারণ জনসাধারণের জন্য তারা নির্দেশনা দিয়েছেন, সেই একই বিধি তারা পালনের চেষ্টা করবেন এবং সে ধরনের তারা নির্দেশনাও দিয়েছেন ইজারা যারা নিয়েছেন এই হাটের তাদেরকে। এবং আমি 2 সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের সাথে কথা বলেছি বিষয়টা নিয়ে। তারা আমাকে যেমনটি বলেছেন যে এই হাট চলাকালীন সময়টা হবে 10টা থেকে রাত 2টা পর্যন্ত এবং ঈদের দিন আপনি জানেন যে বাংলাদেশে ঈদ হবে 21 জুলাই। এই ঈদের দিনও হাটটি চলবে এবং সেদিন সকাল 10টা থেকে সন্ধ্যা পর্যন্ত এই হাটটি চলবে এবং তারা বলছেন 3 ফিট দূরত্ব রেখে হাটে যেতে হবে এবং সেখানে স্বেচ্ছাসেবক দল থাকবেন প্রত্যেকটা হাটেই, যারা মাস্ক ছাড়া হাটে ঢোকার চেষ্টা করবেন বা হাটে আসবেন তারা ঢুকতে পারবেন না। এই ধরনের নানা রকমের বিধিনিষেধের কথা কর্মকর্তারা বলছেন। তো ফারহানা, আমরা যেসব বিশেষজ্ঞের সঙ্গে কথা বলছি প্রায় প্রতিদিনই, এই বিধিনিষেধ যে মাস্ক পরে যাওয়া, এতটা সময় থেকে এতটা পর্যন্ত বাজার চালু থাকা, এসব ব্যাপারে কি তারা আশ্বস্ত হতে পারছেন? তারা মোটেই আশ্বস্ত হতে পারছেন না। তারা এটাকে, এই হাটকে তারা বলছেন সুপার স্প্রেডিং ইভেন্ট, অর্থাৎ তারা বলছেন যে এখান থেকে ব্যাপকভাবে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যেতে পারে। আমি কয়েকজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞের সাথে কথা বলেছি, তার মধ্যে একজন হচ্ছেন বেনজির আহমেদ। তিনি বলছেন যে অনেক খামারি এবং ব্যাপারী বা ব্যবসায়ীরা আছেন যারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসবেন এবং তাদের অনেকের মধ্যেই একেবারেই উপসর্গহীন এই করোনা ভাইরাসের সংক্রমণ থাকতে পারে অথবা মৃদু সংক্রমণ থাকতে পারে। তারা যেমনটা আসবেন একইভাবে এখানে যারা ক্রেতা আছেন তারাও যাবেন সে হাটে, যাদের মধ্যে মৃদু উপসর্গ বা একেবারে উপসর্গহীন অবস্থায় তারা যেতে পারেন এবং এই জায়গাটাতেই সংক্রমণের মাত্রা ব্যাপক হারে বেড়ে যেতে পারে বলে তারা আশঙ্কা করছেন। সাইয়েদা, মাফ করবেন ফারহানা, আপনাকে অনেক ধন্যবাদ। ঢাকা স্টুডিও থেকে বলছিলেন আমাদের সংবাদদাতা ফারহানা পারভিন। বিবিসি বাংলার পরিক্রমায় ফোন ইনে আজ শ্বাসতন্ত্রের বিভিন্ন রোগ এবং করোনা ভাইরাস সংক্রান্ত আপনাদের প্রশ্নের জবাব দেবেন একজন স্বাস্থ্য বিশেষজ্ঞ। এতে যোগ দিতে চাইলে 01-714-115578 এই নম্বরে SMS করে আপনার নাম ঠিকানা জানিয়ে দিন। অনুষ্ঠানের আগে আমরাই আপনার সাথে যোগাযোগ করব। আপনারা শুনছেন বিবিসি বাংলার প্রবাহ। দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জেকব জুমাকে কারাদণ্ড দেওয়ার জেরে শুরু হওয়া সহিংসতা এবং লুটপাট মোকাবেলায় পুলিশকে সহায়তা করতে সেনাবাহিনী মোতায়েন করা হচ্ছে। 200-র বেশি লোককে গ্রেপ্তার করা হয়েছে এবং পুলিশ বলেছে 6টি মৃত্যুর ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। মিস্টার জুমার বিরুদ্ধে আনা দুর্নীতির মামলায় আদালত অবমাননার অভিযোগে তাকে দেয়া 15 মাসের কারাদণ্ডাদেশ সাংবিধানিক আদালত এখন পর্যালোচনা করে দেখছে। জর্ডানকে অস্থিতিশীল করতে দেশটির সাবেক একজন যুবরাজের সঙ্গে ষড়যন্ত্রের দায়ে 2 ব্যক্তিকে 15 বছরের কারাদণ্ড দিয়েছে জর্ডানের একটি আদালত। যুবরাজ হামজাকে রাজা আবদুল্লাহর বিকল্প হিসেবে উপস্থাপন করার এক চক্রান্তে জড়িত থাকার অভিযোগ আনা হয় রাজ দরবারের সাবেক প্রধান বাসেম আওয়াদাল্লাহ এবং রাজ পরিবারের একজন সদস্যের বিরুদ্ধে। খবরে জানা যাচ্ছে ষড়যন্ত্রকারীরা সৌদি আরবের ক্ষমতাশালী যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সমর্থন পাবেন বলে আশা করেছিলেন। উত্তর ভারতে বজ্রপাতে 50 জনেরও বেশি লোক মারা গেছে। বেশিরভাগ মৃত্যু হয়েছে উত্তরপ্রদেশ রাজ্যে এবং নিহতদের সিংহভাগই নারী এবং শিশু। রাজস্থানের জয়পুরে দ্বাদশ শতাব্দীতে তৈরি দুর্গ আমের ফোর্ট দেখতে আসা 11 জন বজ্রপাতে মারা গেছে।
দুর্গের একটি পর্যবেক্ষণ টাওয়ারের উপর দাঁড়িয়ে বৃষ্টির মধ্যে তারা সেলফি তুলছিলেন। আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনীর কমান্ডার জেনারেল স্কট মিলার পদত্যাগ করছেন। অন্যদিকে তালেবান এবং আফগান সরকারি বাহিনীর মধ্যে লড়াই নতুন করে জোরদার হয়েছে। দক্ষিণ পূর্বের গজনি প্রদেশের রাজধানী শহরের বিভিন্ন শহরতলিতে লড়াইয়ের খবর পাওয়া গেছে। সোমবার কয়েকটি আবাসিক এলাকায় মর্টার হামলা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তালেবানের কাছ থেকে হত্যার হুমকি পেয়ে দেশ ছেড়ে পালিয়েছিল এমন 16 সদস্যের একটি আফগান পরিবার 3 সপ্তাহ ধরে ইস্তাম্বুলের আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়ে আছে। এই পরিবারটিতে একটি শিশু আছে এবং অপর একজন একটি মার্কিন ভিত্তিক ত্রাণ সংস্থায় চাকরি করতেন। তারা বলছেন, পশ্চিম আফগানিস্তানে তাদের এক আত্মীয় নিহত হবার পর তারা হেরাত ত্যাগ করার সিদ্ধান্ত নেন। তবে এখন পর্যন্ত তুরস্ক তাদেরকে সেদেশে ঢুকতে দেয়নি। ইউরো 2020 ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ইংল্যান্ড দলের 3 জন কৃষ্ণাঙ্গ খেলোয়াড় ইতালির বিরুদ্ধে পেনাল্টি কিকে গোল করতে ব্যর্থ হবার পর তাদেরকে যেভাবে বর্ণবাদী ভাষায় গালাগালি করা হচ্ছে তার সমালোচনা করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। খেলাটিতে ইংল্যান্ড পরাজিত হবার পর এই ফুটবলারদের সামাজিক মাধ্যমের পাতায় বর্ণবাদী মন্তব্যের বন্যা বয়ে যায়। পুলিশ এখন এর তদন্ত করছে। অন্যদিকে ব্রিটেনের বিরোধী দল লেবার পার্টির উপনেতা অ্যাঞ্জেলা রেইনার প্রধানমন্ত্রীকে ভণ্ডামির দায়ে অভিযুক্ত করেন। তিনি বলেন, ইংল্যান্ডের ফুটবলাররা হাঁটু মুড়ে ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনের প্রতি সমর্থন জানানোতে যে ফুটবল ভক্তরা ধিক্কার দেয় তার নিন্দা না করে মিস্টার জনসন বর্ণবাদীদের লাইসেন্স দিয়েছেন। বিশ্ব সংবাদ শুনছিলেন মোয়াজ্জেম হোসেনের কাছে। একটু আগে আমি ভুল করে ফোন ইনের বিষয় সম্পর্কে বলেছি যে শ্বাসতন্ত্রের বিভিন্ন রোগ এবং করোনা ভাইরাস সংক্রান্ত আপনাদের প্রশ্নের জবাব দেবেন। আসলে আজকে রাতের অনুষ্ঠান ফোন ইনে করোনা ভাইরাস সংক্রান্ত আপনাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন একজন স্বাস্থ্য বিশেষজ্ঞ। এবারে খেলার খবর। খেলার খবর পড়ছি রায়হান মাসুদ। শুরুতেই ইউরো চ্যাম্পিয়নশিপের খবর। 53 বছর পর ইউরো জয়ের আনন্দে রোমে উৎসব করেছেন ইতালির ফুটবল ভক্তরা। আতশবাজির আলো ও ইতালির পতাকায় ছেয়ে গেছে পথঘাট। করোনা ভাইরাস মহামারীর প্রবল রূপ ইতালির যে বিমর্ষ অবস্থা তৈরি করেছিল, তারপরে এই ইউরো জয় ইতালির মানুষের জন্য এক দমকা হাওয়ার মতো এসেছে বলে মনে করছেন অনেকেই। ইতালির অধিনায়ক জর্জিও কিয়েলিনি খুশিতে ট্রফি বিছানায় নিয়ে ঘুমিয়েছেন জানিয়ে সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করেছেন। 1968 সালের প্রথম ইউরো জয়ের পর ইতালির দ্বিতীয় ইউরো জয় এটি। ইংল্যান্ডকে টাই ব্রেকারে হারিয়ে লন্ডনের ওয়েম্বলিতে ইংল্যান্ড ভক্তদের মন ভেঙে কাপ জিতেছে ইতালি। 1966 সালের বিশ্বকাপ জয়ের পর বড় কোনো ফুটবল আসরে ইংল্যান্ডের প্রথম ফাইনালের শুরুটা হয় লেফট ব্যাক লুক শয়ের গোল দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত তারা সেই লিড ধরে রাখতে ব্যর্থ হয়। দ্বিতীয়ার্ধে ইতালির হয়ে গোল শোধ করেন বনুচি। নির্ধারিত সময়ে 1-1 গোলে ড্র হয় ম্যাচটি। অতিরিক্ত 30 মিনিটও গোলশূন্য থাকার পর পেনাল্টি শুটআউটে গড়ায় খেলা, যেখানে ইংল্যান্ডের 3 জন ফুটবলার পেনাল্টি মিস করেন। 2টি শট ঠেকিয়ে দেন ইতালির গোলকিপার জিয়ানলুইজি ডোনারামা। তিনি হন ইউরো 2020-এর সেরা খেলোয়াড়। ইতালির ফুটবল সমর্থকদের সাথে কথা বলছিলাম। 2006 সালের পর বড় কোনো ট্রফি জয়ে উল্লসিত তাদেরই একজন। ইতালির খেলা আসলে অনেক আগে থেকে ভালো লাগতো। 2012 সালে ওরা যেবার ফাইনালে হেরে গেল সেবার খুব খারাপ লেগেছিল, বাট 2018 সালে বিশ্বকাপের সুযোগ পায়নি। তো এমন একটা খারাপ সময় যাওয়ার পরেও ইতালি যে চ্যাম্পিয়ন, সেটা আমার জন্য মানে অনেক বড় একটা খুশির ব্যাপার। এছাড়া ইতালিতে করোনা ভাইরাস যেভাবে অ্যাটাক করেছে সেটা খুবই খারাপ গিয়েছে ওদের উপর। তো আশা করি এই জেতাটা ওদের জন্য অনেক বেশি আনন্দের হবে। এদিকে মাইদুল ইসলাম বাবু বলছেন, ইতালির জয়টা প্রত্যাশিত ছিল না, ইংল্যান্ডই ছিল ফেভারিট। পুরা ইংল্যান্ড কালে এক্সপেকটেশন ছিল তাদের যে তারা এই ট্রফিটা জিততেছে এবং ম্যাচের 2 থেকে 3 মিনিটের মধ্যে তারা স্কোরও করে ফেলে। কিন্তু যেটা হচ্ছে যে ইতালি আসলে একটা টিম গেম খেলছে এবং একটা দলীয় ভাবে তারা প্রচেষ্টা করছে এবং সেকেন্ড হাফে যে তারা পরে বোনুচি গোলটা আদায় করে নিয়েছে এবং স্বাভাবিকভাবে টাই ব্রেকে গেলে ইতালি একটা অ্যাডভান্টেজ থাকে যে ওদের গোলকিপার ভালো। আমার কাছে মনে হয় যে ইতালি অনেক বছর ইতালি এরকম টিমই এক যুগ পর পর ইতালি জেগে ওঠে। 2006 সালে বিশ্বকাপ পাইতে কত 14-15 বছর পর আবার তারা ট্রফি পাইল। তবে ইউরোর ফাইনাল ম্যাচের পর আলোচনায় এসেছে বর্ণবাদ। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন টুইট করেছেন, এখন সময় বর্ণবাদ রুখে দাঁড়ানোর। বুকায়ো সাকা, রাশফোর্ড ও স্যানচো এই 3 জন কৃষ্ণাঙ্গ ফুটবলার পেনাল্টি মিস করার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্ণবাদী বিদ্বেষ ছড়ানোর খবর পাওয়া গেছে।
ক্রিকেটের খবর। 5 ম্যাচের একটি টি-20 সিরিজের তৃতীয় ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচটি বাংলাদেশ সময় ভোর 5:30টায় শুরু হবে। এর আগে দুটো ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজ বেশ দাপটের সাথে জয় পেয়েছে। তাই অ্যারন ফিঞ্চের নেতৃত্বে থাকা অস্ট্রেলিয়ার টি-20 দলটি বেশ কোণঠাসা একটা অবস্থানে আছে। রায়হান মাসুদ। ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশে ক্ষমতাসীন বিজেপি সরকার এমন একটি বিল আনার উদ্যোগ নিয়েছে যাতে বলা হয়েছে 2টির বেশি সন্তান থাকলেই সেই পরিবার সব ধরনের সরকারি চাকরি ও অন্যান্য সুযোগ সুবিধা হারাবেন। যদিও সরকার দাবি করছে জনসংখ্যা নিয়ন্ত্রণে আনাই এর একমাত্র লক্ষ্য, বিরোধী রাজনৈতিক দলগুলি ও অ্যাক্টিভিস্টরা অনেকেই মনে করছেন ওই রাজ্যে ভোটের আগে মুসলিম জনগোষ্ঠী এই আইনের আসল নিশানা। দিল্লি থেকে শুভজ্যোতি ঘোষ। প্রায় 25 কোটি মানুষ বসবাস করেন ভারতের যে উত্তরপ্রদেশে। গতকাল বিশ্ব জনসংখ্যা দিবসে সেই রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ 10 বছর মেয়াদী একটি নতুন জনসংখ্যা নীতির রূপরেখা ঘোষণা করেছেন। এই নীতির একটি প্রধান দিক হল 2 সন্তান নীতি, যাতে প্রস্তাব করা হয়েছে কোনো দম্পতির 2-এর বেশি সন্তান থাকলে তারা সরকারি চাকরির জন্য আবেদন করতে পারবেন না, চাকরিতে থাকলে পদোন্নতি আটকে যাবে এবং স্থানীয় নির্বাচনে লড়তেই পারবেন না। উত্তরপ্রদেশ জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন 2021 নামে এই বিলটির খসড়া প্রস্তুত করেছে সে রাজ্যের আইন কমিশন। हमारे यहाँ जनसंख्या विस्फोटक स्थिति में होती जा रही है, उसी वजह से सभी प्रकार की समस्याएं पैदा हो रही हैं। কমিশনের প্রধান আদিত্য মিত্তাল বলছেন, এ রাজ্যে জনবিস্ফোরণ এমন একটা পর্যায়ে পৌঁছেছে যে নানা রকম সমস্যা দেখা দিচ্ছে। হাসপাতালে বেড মিলছে না, খাদ্য বস্ত্র আবাসনে পর্যন্ত টান পড়ছে, রোজগারে ভাঁটা পড়ছে। তবে এই বিল কোনো বিশেষ ধর্মের বা ব্যক্তি স্বাধীনতার বিরুদ্ধে নয়। আমাদের একমাত্র লক্ষ্য হল এটা নিশ্চিত করা, যারা জনসংখ্যা নিয়ন্ত্রণে সরকারকে সাহায্য করবেন, সীমিত পরিমাণ সরকারি সম্পদ বা সুযোগ সুবিধা যেন শুধু তাদেরই কাজে লাগে। कोई मैसेज नहीं देना चाहते कि हम किसी भी धर्म के विपरीत हैं। আইনের খসড়ায় কোনো ধর্মের নাম উল্লেখ করা না হলেও ভারতের রাজনৈতিক বিশ্লেষক বা বিরোধী দলীয় রাজনীতিবিদরা এটিকে বিজেপির আরও একটি মুসলিম বিরোধী পদক্ষেপ হিসেবেই দেখছেন। আসামের পর উত্তরপ্রদেশেও এই ধরনের আইন আনার চেষ্টার কড়া নিন্দা করেছেন হায়দ্রাবাদের এমপি আসাদুদ্দিন ওয়াইসি। শিক্ষাবিদ রাজমোহন গান্ধী এদিন একটি নিবন্ধে লিখেছেন, এই পদক্ষেপ যে ভারতের সংখ্যালঘু মুসলিমদের কোণঠাসা করারই আরেকটি চেষ্টা, তা নিয়ে বিন্দুমাত্র সংশয় নেই। that it has some other meaning and other kind of motive, and that is to create again a religious divide. উত্তরপ্রদেশে অন্যতম বিরোধী দল বহুজন সমাজ পার্টির নেতা সতীশ ভাদুরিয়াও বলছিলেন, আমার ভয় হলো এই আইনের প্রকৃত উদ্দেশ্য একেবারেই আলাদা। উত্তরপ্রদেশে নির্বাচনের আগে এর মাধ্যমে আবার একটা ধর্মীয় বিভাজন সৃষ্টি করাই এর আসল লক্ষ্য। সরকারকে বলবো, জনসংখ্যায় হ্রাস টানতে হলে মানুষকে ভয় দেখাবেন না, তার চেয়ে বরং বেকারত্ব, ক্ষুধা বা দারিদ্র্যের মতো ইস্যুগুলোর মোকাবিলা করুন। Please don't use coercion. If you want to tackle this, योगी जी कह रहे हैं 2 से ज्यादा बच्चे पैदा करोगे तो जो योगी जी का पॉलिसी लेकर आएंगे वो माननी पड़ेगी। রাজ্য বিজেপির মুখপাত্র অনিলা সিং কিন্তু পাল্টা দাবি করছেন, 2টির বেশি সন্তান হলে যোগীজির এই দাওয়াই মানতেই হবে, কিচ্ছু করার নেই। আর এই সিদ্ধান্তের সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই। 2015 সালে যোগী আদিত্যনাথ যখন মুখ্যমন্ত্রী নন, শুধু একজন এমপি, তখনই তিনি একটি সার্ভে করিয়েছিলেন, আর সেটিরই ফলাফল এই আইনে প্রতিফলিত হয়েছে। বাড়তি জনসংখ্যার ফলে আমাদের সম্পদ যেভাবে দ্রুত ফুরিয়ে আসছে, তাতে এই পদক্ষেপ অনিবার্য। ভারতে জনসংখ্যা বিষয়ক সবচেয়ে বড় গবেষণা প্রতিষ্ঠান পপুলেশন ফাউন্ডেশন অব ইন্ডিয়া বা পিএফআই কিন্তু মনে করছে, 2 সন্তান নীতি প্রয়োগ করে জনসংখ্যায় হ্রাস টানার চেষ্টাতে একটা গোড়ায় গলদ আছে। अरे महिलाएं तो चाहती है, हमारे परिवार चाहते हैं, चाहे हिंदू हो और मुस्लिम हो, गरीब हिंदू और गरीब मुसलमान एक ही ग्रोथ रेट है। পিএফআই এর অধিকর্তা পুনম মাট্রেজা বিবিসিকে বলছিলেন, গবেষণা বলে মেয়েরা কিন্তু সবসময় ছোট পরিবারই চায়, তা সে হিন্দু হোক বা মুসলিম, এবং গরিব হিন্দু ও গরিব মুসলিমদের পরিবারে সংখ্যা বৃদ্ধির হার একই রকম। হিন্দুদের পরিবার আকারে ছোট, বিষয়টা কিন্তু তা নয়। মূল সমস্যাটা তাই দারিদ্র্যের ও অশিক্ষার। এবং আমি এটাও বলবো, মুসলিমদের কাছ থেকে ভারতের এটাই শেখার আছে যে কিভাবে তাদের মধ্যে নারী পুরুষের লিঙ্গ অনুপাত এত ভালো, কেন তারা নারীদের এতটা সম্মান করে বা কন্যা ভ্রূণ হত্যা করে না, সেটাই বরং দেখা উচিত। क्या हो रहा है मुस्लिम कम्युनिटी में जो वो अपनी लड़कियों को नहीं मार रहे, हमें उससे सीखना चाहिए। বিশেষজ্ঞরা 2 সন্তান নীতির বিপদ সম্পর্কে সতর্ক করে দিলেও উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীও এদিন বিবিসিকে জানিয়েছেন, আসাম ও উত্তরপ্রদেশের পর দেশের তৃতীয় রাজ্য হিসেবে তাঁর সরকারও
একই ধরনের পদক্ষেপ নেবে। শুভজ্যোতি ঘোষ, দিল্লি থেকে। এবারে সোশ্যাল মিডিয়ার খবর। সোশ্যাল মিডিয়ায় আলোচিত সব খবর জানাতে হাজির হয়েছি আমি সঞ্জনা চৌধুরী এবং সাথে আছি আমি ফয়সাল তিতুমির। আজকে সকাল থেকে কিন্তু এখন পর্যন্ত ইউরো কাপ ফাইনালের খবরটাই সবচেয়ে বেশি ট্রেন্ড করছে। ইংল্যান্ডের বিপক্ষে ইতালির জয়, এবারের আসরে ক্রিস্টিয়ানো রোনালদোর গোল্ডেন বুট অর্জন, সেরা গোলদাতার খেতাব সবই ছিল আলোচনায়। তবে জয় পরাজয় ছাপিয়ে কিছু ইংল্যান্ড সমর্থকের উগ্র আচরণের নানা খবর, ছবি, ভিডিও কিন্তু সামাজিক মাধ্যমে সবচেয়ে বেশি শেয়ার হচ্ছে। ঠিক তাই সঞ্জনা, যা দেখা যাচ্ছে সেটা হলো স্টেডিয়ামের ব্যারিকেড ভেঙে বেপরোয়াভাবে বেরিয়ে আসছেন এবং ইতালির জার্সি পরা কয়েকজনকে পেটাচ্ছেনই বলা যায়, এবং ইতালির জার্সি পরা কয়েকজনের প্রতি বেশ আক্রমণাত্মক ভঙ্গিতে এগিয়ে যাচ্ছেন ইংলিশ কিছু সমর্থক। আবার এই খেলাকে ঘিরে কিন্তু বর্ণবাদের অভিযোগ উঠেছে। যেমন ইংল্যান্ডের হয়ে টাই ব্রেকারে 3 জন গোল মিস করেছেন, তারা প্রত্যেকেই কৃষ্ণাঙ্গ ছিলেন। এরপর থেকে কিন্তু গায়ের রং নিয়ে সোশ্যাল মিডিয়ায় বর্ণবাদী সব মন্তব্য ছড়িয়ে পড়ে। এ নিয়ে ইংল্যান্ড ফুটবল ফেডারেশন যেমন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে, তেমনি ক্ষোভ জানিয়েছে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরাও। যেমন মোহাম্মদ শাহজাহান, তিনি লিখেছেন, সাদা কালোর ফ্রেমে মানুষকে আলাদা করা মানবজাতির জন্য লজ্জার। আকরাম উদ্দিনের মন্তব্য, এই উগ্র মনোভাব থেকে বেরিয়ে না এলে ইংল্যান্ড সবসময়ই শ্রেষ্ঠ শিরোপা থেকে বঞ্চিত থাকবে। অন্যদিকে সিট কিছুটা রসিকতা করে লিখেছেন, সব দেশেই উল্টাপাল্টা সমর্থক আছে, দোষ হয় শুধু ব্রাহ্মণবাড়িয়ার। সম্প্রতি কোপা আমেরিকার ফাইনাল ঘিরে এই জেলায় পুলিশ মোতায়েন করা হয়েছিল, তিনি হয়তো সেটাই ইঙ্গিত করেছেন সঞ্জনা। এদিকে বরাবরের মতো এবারও আলোচনায় আছে করোনা ভাইরাস প্রসঙ্গ। বিশেষ করে গত কয়েকদিন ধরেই মৃত্যুর রেকর্ড হচ্ছে, শনাক্তও বাড়ছে। সব মিলিয়ে কোভিডের মৃত্যুর সংখ্যায় বাংলাদেশ এখন বিশ্বের শীর্ষ 10-এ এবং শনাক্তের হিসেবে 12তম স্থানে উঠে এসেছে। এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য। 9 জুলাই পর্যন্ত তারা এই তথ্য পেয়েছে। তো এমন একটা পরিস্থিতিতে ঈদের আগে লকডাউন শিথিল করা হতে পারে, এমন একটা খবরও কিন্তু ঘুরে ফিরে আসছে। যদিও সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু বলা হয়নি, তবে সংক্রমণের মধ্যে লকডাউন শিথিল করা আবার ঈদকে ঘিরে মানুষের আয় রোজগারেরও একটা বিষয় এখানে জড়িত। সব মিলে তাই মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের মধ্যে। যেরকম নাজিম উদ্দিন একজন লিখেছেন, সবকিছু খুলে দিন, না হয় সবকিছু অফ করে রাখেন, স্বাস্থ্যবিধি মেনে কিছু খোলা কিছু বন্ধ, এইসব তামাশার লকডাউন বন্ধ করেন। আমার মনে হয় সরকারের সমন্বয়হীনতার কারণে লকডাউন কার্যকর হচ্ছে না। এমন আস্থাহীনতার কথা কিন্তু বলেছেন আলম মিয়াও। তিনি লিখেছেন, এই সময়ে সরকারের সামান্য ভুল সিদ্ধান্ত করোনা মহামারীকে আয়ত্তের বাইরে নিয়ে যেতে পারে, তাই কোনো পক্ষের চাপে নয়, স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শে কাজ করুন। অন্যদিকে আমান আলী টিকার ওপর গুরুত্ব দিয়ে বলেছেন, সামনে কি হবে তা না ভেবে জরুরি টিকা দেওয়ার ব্যবস্থা করুন, মানুষকে বাঁচান। বাংলাদেশে এর আগে যারা টিকার জন্য নিবন্ধন করে পাননি, তারা চাইলে কিন্তু অবশ্য কাল থেকে টিকা দিতে পারবেন। কোন কেন্দ্রে কোন টিকা দেওয়া হচ্ছে এ সংক্রান্ত একটা খবর বিবিসি বাংলার ওয়েবসাইটে আছে, চাইলে দেখে নিতে পারেন। অন্যদিকে করোনা সংক্রমণ বাড়া সত্ত্বেও ঢাকায় কোরবানির পশুর হাট বসতে যাচ্ছে। ঢাকার 2 সিটি কর্পোরেশন থেকে আজ এই ঘোষণা আসে। তিতুমির, আপনি জানেন যে ঈদ 21শে জুলাই, এজন্য তারা 17ই জুলাই থেকে হাট চালু রাখার কথা জানিয়েছে। তো এই খবরটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকে বলছেন এতে কিছু খামারির উপকার হবে, আবার কেউ কেউ বলছেন এই মুহূর্তে হাট চালু করা হলে পরিস্থিতি আরও ভয়াবহ দিকে যাবে। অনেকে কিন্তু আবার অনলাইনে গরু কেনার বিষয়টি কেউ সামনে নিয়ে আসছেন। এ নিয়ে চাঁদপুরের একটা খবর আছে বেশ আলোচনায়। সেখানকার অনেক খামারি অনলাইনে পশু বিক্রির দিকে ঝুঁকছেন, এতে ক্রেতারাও ভালো সাড়া দিচ্ছেন বলে তারা জানিয়েছেন। এবং গরু বেচা কেনার নতুন এই উপায়কে অনেকেই স্বাগত জানাচ্ছেন, তবে অনেকের মধ্যে কিন্তু আস্থাহীনতাও আছে। যেমন সাব্বির হোসেন রনি, তিনি লিখেছেন, গুড ইনিশিয়েটিভ, অর্থাৎ ভালো উদ্যোগ বলছেন তিনি এটাকে। আবার মুনতাসির আব্দুল্লাহ লিখেছেন, আমি অনলাইনে গরু বিক্রি বিশ্বাস করি না, পশু কখনো অনলাইনে কেনা যায় না। তবে এবারে কিন্তু আসলে দেখা যাচ্ছে যে অনেকেই অনলাইনে গরু বেচা কেনা করছেন। এদিকে বাংলাদেশের বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে পড়ে থাকা 12টি প্লেন নিলামে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। আর সেখানে যদি কেউ না কেনে, তাহলে বিমানের বিভিন্ন অংশ কেজি দরে বিক্রি হবে বলেও জানানো হয়েছে। স্বাভাবিকভাবে এটি কিন্তু ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং সেখানে অসংখ্য কমেন্ট করছেন ইউজাররা। তো এই ছিল আজকে সোশ্যাল ট্রেন্ডিংয়ে। চলে যাচ্ছি লন্ডন স্টুডিওতে। এরই সঙ্গে শেষ করছি আজকের প্রবাহ। আমাদের পরবর্তী অধিবেশন পরিক্রমা শুনবেন আশা করে বিবিসির লন্ডন স্টুডিও থেকে। আমি মিজানুর রহমান খান আপাতত এখানেই বিদায় চাইছি। ভালো থাকবেন।